আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে বর্ধমান ইউনিভার্সিটির সেন্টার ফর ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশনের বিভিন্ন পিজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জানবো, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তভাবে জানা প্রয়োজন। তো যে সমস্ত ইনফরমেশনগুলি জানবো সেগুলি হচ্ছে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলি কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়। অ্যাভেলেবেল কোর্সেস, অর্থাৎ এখানে তোমাদের কোন কোন কোর্স করানো হয়, কোর্স ডিউরেশন কি আছে, অর্থাৎ কত সময়ের জন্য কোর্সগুলি করানো হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ আবেদন করার জন্য মিনিমাম কত যোগ্যতা প্রয়োজন, ইয়ার অফ পাসিং অ্যান্ড এজ লিমিট কি আছে, অর্থাৎ প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কোন কোন সালে পাস আউট হলে এবং তোমাদের বয়স কতর মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে, নাম্বার অফ সিটস কি আছে বিভিন্ন বিষয়ের, ফি স্ট্রাকচার কি আছে বিভিন্ন বিষয়ের, সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে, অ্যাডমিশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি কোন কোন স্টেপের মাধ্যমে সম্পন্ন করা হবে, এবং অ্যাডমিশন শিডিউল কি আছে, অর্থাৎ কবে থেকে তোমাদের এখানে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এই সমস্ত কিছু বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো এখানে আমরা যে সমস্ত তথ্যগুলি সম্পর্কে জানাবো, এই সমস্ত তথ্য হচ্ছে পরিবর্তনশীল তথ্য। তাই এই সমস্ত তথ্যগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয়, তাহলে তোমরা নতুন তথ্য তোমরা বর্ধমান ইউনিভার্সিটির সেন্টার ফর ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তাই এই সমস্ত তথ্যগুলি তোমরা পুনরায় অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাচাই করে নেবে, এবং অফিসিয়াল ওয়েবসাইটে এবং নোটিশে যেটা মেনশন করা থাকবে সেটাই তোমরা ফাইনাল বা চূড়ান্ত তথ্য হিসাবে ধরবে। তো প্রথমে আমরা দেখে নেব যে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলি কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়। তো বর্ধমান ইউনিভার্সিটির সেন্টার ফর ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশনে যে সমস্ত পিজি কোর্সগুলি অ্যাভেলেবল আছে সেই সমস্ত পিজি কোর্সগুলি হচ্ছে এমএ, এমএসসি এবং এমবিএ, এই তিন টাইপের কোর্স করানো হয়। এবং এখানে পিজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবল আছে, অর্থাৎ এমএ, এমএসসি এবং এমবিএ এর মধ্যে যতগুলি কোর্স অ্যাভেলেবল আছে সমস্ত কোর্সই হচ্ছে ডিস্টেন্স মোডের কোর্স, অর্থাৎ এখানে তোমাদের রেগুলারলি ক্লাস করানো হবে না। ক্লাসের আগে আগে তোমাদের ক্লাসের ডেট এবং টাইম জানিয়ে দেওয়া হবে, এবং তোমাদের যে ডেট এবং টাইম জানানো হবে সেই ডেট এবং টাইম হিসাবে তোমাদের ক্লাসগুলি করানো হবে। এবার আমরা দেখে নেবো যে অ্যাভেলেবেল কোর্সেস অ্যান্ড ডিউরেশন, অর্থাৎ এখানে তোমাদের কোন কোন কোর্স করানো হয় এবং সেই সমস্ত কোর্সগুলি কত সময়ের কোর্স। তো এখানে তোমাদের হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলি হচ্ছে এমএ ইন বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি এবং ফিলোসফি। তো এই পাঁচটি কোর্স আছে এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 2 বছরের কোর্স। তারপর যে সায়েন্সের মধ্যে যে কোর্সটি আছে সেটি হচ্ছে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স, এবং এটি হচ্ছে একটি 2 বছরের কোর্স। তারপর হচ্ছে ম্যানেজমেন্টের মধ্যে যে কোর্সটি আছে সেটি হচ্ছে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ হচ্ছে এমবিএ কোর্স, এবং এটি হচ্ছে একটি 2 বছরের কোর্স। এবার আমরা দেখে নেবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ মিনিমাম কত যোগ্যতা হলে তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো প্রথমে আমরা হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাদের যোগ্যতাগুলি দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলি হলো এমএ ইন বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি এবং ফিলোসফি। তো এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য এখানে তোমাদের 7 প্রকারের যোগ্যতা আছে। তো এই 7 প্রকারের যোগ্যতাগুলির মধ্য থেকে যে কোনো এক প্রকারের যোগ্যতা থাকলে তোমরা এই সমস্ত কোর্সগুলির জন্য আবেদন করতে পারবে। তো প্রথম যোগ্যতা হচ্ছে যে এখানে যে সমস্ত বিষয়গুলি বলা হয়েছে এই সমস্ত বিষয়গুলির মধ্য থেকে তুমি যে বিষয়ে আবেদন করতে চাইছো সেই বিষয়ে যদি তোমার 10+2+3 প্যাটার্নে রেগুলার অনার্স ডিগ্রি বা স্পেশাল অনার্স ডিগ্রি যদি করা থাকে, এবং সেই অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রিতে যদি তুমি কমপক্ষে সেকেন্ড ডিভিশনে যদি পাস আউট হয়ে থাকো, তাহলে তুমি এখানে সেই বিষয়ের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ বাংলাতে আবেদন করার জন্য যদি তোমার 10+2+3 প্যাটার্নে যদি বাংলাতে রেগুলার অনার্স ডিগ্রি বা বাংলাতে স্পেশাল অনার্স ডিগ্রি করা থাকে, এবং তুমি যদি সেই অনার্স ডিগ্রিটা কমপক্ষে সেকেন্ড ডিভিশনে যদি পাস আউট হয়ে থাকো, তাহলে তুমি এখানে বাংলার জন্য আবেদন করতে পারবে। একই রকম ভাবে বাকি যে সমস্ত বিষয়গুলি আছে সেই সমস্ত বিষয়গুলিতে আবেদন করার জন্য 10+2+3 প্যাটার্নে যদি তুমি সেই বিষয়গুলিতে যদি রেগুলার অনার্স ডিগ্রি বা স্পেশাল অনার্স ডিগ্রি যদি করে থাকো, এবং যদি মিনিমাম সেকেন্ড ডিভিশনে যদি পাস আউট হয়ে থাকো, তাহলে তুমি এখানে সেই বিষয়ের জন্য আবেদন করতে পারবে। অথবা তোমাদের দ্বিতীয় যোগ্যতা হচ্ছে যে উপরের যে প্যাটার্নটা বলা হয়েছে, অর্থাৎ 10+2+3, এই প্যাটার্নে প্রথমে তোমরা অনার্স গ্র্যাজুয়েশনে ভর্তি হওয়ার পর কোনো কারণবশত যদি তোমরা সেই অনার্স গ্র্যাজুয়েশনে যদি আনসাকসেসফুল হও, অর্থাৎ যদি তোমরা সেই অনার্স গ্র্যাজুয়েশনটাকে যদি কমপ্লিট করতে যদি না পারো, তো সেই অনার্স গ্র্যাজুয়েশন কমপ্লিট না করার পরে তোমরা আবার পুনরায় যদি নতুন করে কোনো অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রিতে যদি ভর্তি হও, এবং সেই অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রিতে 3 বছর মিলে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 মিলে যদি তোমার সেই কনসার্ন সাবজেক্টে যদি কমপক্ষে যদি 35% মার্কস নিয়ে যদি পাস আউট হয়ে থাকো, তাহলেও তুমি এখানে সেই বিষয়ের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ বাংলাতে আবেদন করার জন্য যদি তুমি প্রথমে
10+2+3 প্যাটার্নে অনার্সে ভর্তি নেওয়ার পর সেই প্যাটার্নে অনার্সটিকে কমপ্লিট করতে না পারার কারণে আবার যদি তুমি নতুনভাবে যদি বাংলা অনার্সে যদি ভর্তি নাও এবং সেই বাংলা অনার্সে যদি তুমি কমপক্ষে 35% অনার্সের মার্কস নিয়ে যদি পাস আউট হয়ে থাকো, তাহলে তুমি এখানে বাংলার জন্য আবেদন করতে পারবে। একই রকম ভাবে বাকি যে সমস্ত বিষয়গুলি আছে সেই সমস্ত বিষয়গুলির আবেদন করার জন্য যদি তুমি প্রথমে 10+2+3 প্যাটার্নে অনার্সে ভর্তি নেওয়ার পর সেই অনার্সটাকে যদি কমপ্লিট করতে না পারার কারণে আবার যদি নতুনভাবে কোনো অনার্স গ্র্যাজুয়েশনে যদি ভর্তি নাও এবং সেই অনার্স গ্র্যাজুয়েশনে সেই বিষয়টাতে যদি কমপক্ষে 35% মার্কস নিয়ে যদি পাস আউট হয়ে থাকো, তাহলে তুমি সেই বিষয়ের জন্য আবেদন করতে পারবে। অথবা তৃতীয় যোগ্যতা হচ্ছে যে এখানে যে সমস্ত বিষয়গুলি বলা হয়েছে এই সমস্ত বিষয়গুলির মধ্যে থেকে তুমি যে বিষয়ে আবেদন করতে চাইছো সেই বিষয়ে যদি তুমি ওল্ড প্যাটার্নে অর্থাৎ ওল্ড 11+3 প্যাটার্নে যদি সেই বিষয়ে রেগুলার অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি বা স্পেশাল অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি করে থাকো এবং যদি কমপক্ষে সেকেন্ড ডিভিশনে যদি পাস আউট হয়ে থাকো, তাহলেও তুমি এখানে সেই বিষয়ের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ বাংলাতে আবেদন করার জন্য যদি তুমি ওল্ড 11+3 প্যাটার্নে যদি বাংলা বিষয়ে রেগুলার অনার্স ডিগ্রি বা স্পেশাল অনার্স ডিগ্রি করে থাকো এবং সেই অনার্স ডিগ্রিতে যদি তুমি কমপক্ষে সেকেন্ড ডিভিশন নিয়ে যদি পাস আউট হয়ে থাকো, তাহলে তুমি এখানে বাংলার জন্য আবেদন করতে পারবে। একই রকম ভাবে বাকি যে সমস্ত বিষয়গুলি আছে সেই সমস্ত বিষয়গুলিতে আবেদন করার জন্য যদি তুমি 11+3 প্যাটার্নে যদি সেই বিষয়গুলিতে যদি রেগুলার অনার্স ডিগ্রি বা স্পেশাল অনার্স ডিগ্রি করে থাকো এবং তাতে যদি তুমি মিনিমাম সেকেন্ড ডিভিশন নিয়ে যদি পাস আউট হয়ে থাকো, তাহলে তুমি এখানে সেই বিষয়ের জন্য আবেদন করতে পারবে। অথবা চতুর্থ যোগ্যতা হচ্ছে যদি তুমি 10+2+3 প্যাটার্নে যদি পাস গ্র্যাজুয়েশন ডিগ্রি করে থাকো এবং এখানে যে সমস্ত বিষয়গুলো বলা হয়েছে এই সমস্ত বিষয়গুলি থেকে তুমি যে বিষয়ে আবেদন করতে চাইছো সেই বিষয়টা যদি তুমি তোমার পাস গ্র্যাজুয়েশন ডিগ্রিতে কম্বিনেশন বা ইলেকটিভ সাবজেক্ট হিসাবে কমপক্ষে 300 মার্কের যদি পড়াশোনা করে থাকো এবং তোমার যদি পাস গ্র্যাজুয়েশন ডিগ্রিতে কমপক্ষে গড় মার্কস 30% যদি মার্কস থাকে, তাহলে এখানে তুমি সেই বিষয়ের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ বাংলাতে আবেদন করার জন্য যদি তোমার পাস গ্র্যাজুয়েশন ডিগ্রিতে বাংলা সাবজেক্টটা যদি তুমি কমপক্ষে 300 মার্কে যদি পড়াশোনা করে থাকো, সেটা কম্বিনেশন সাবজেক্ট বা ইলেকটিভ সাবজেক্ট বা যে কোনো সাবজেক্ট হিসাবে যদি তুমি বাংলা সাবজেক্টটা পড়ে থাকো এবং তোমার পাস গ্র্যাজুয়েশন ডিগ্রিতে কমপক্ষে যদি 30% যদি মার্কস থাকে, তাহলে তুমি এখানে বাংলার জন্য আবেদন করতে পারবে। একই রকম ভাবে বাকি যে সমস্ত বিষয়গুলি আছে সেই সমস্ত বিষয়গুলিতে আবেদন করার জন্য যদি তোমার সেই পাস গ্র্যাজুয়েশন ডিগ্রিতে সেই বিষয়টা যে কোনো পেপার হিসাবে কমপক্ষে যদি 300 মার্কের যদি পড়াশোনা করে থাকো এবং তোমার সেই পাস গ্র্যাজুয়েশন ডিগ্রিতে কমপক্ষে যদি 30% যদি মার্কস থাকে, তাহলে তুমি এখানে সেই বিষয়ের জন্য আবেদন করতে পারবে। অথবা পঞ্চম যোগ্যতা হচ্ছে যদি তোমার বিএ বা বিএসসি পাস গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে এবং তারপরে যদি তোমার স্পেশাল বিএ ডিগ্রি করা থাকে এবং সেই স্পেশাল বিএ ডিগ্রিতে এখানে তুমি যে বিষয়ের জন্য আবেদন করতে চাইছো সেই বিষয়টা যদি কমপক্ষে 300 মার্কের যদি পড়াশোনা করে থাকো এবং যদি তোমার স্পেশাল বিএ ডিগ্রিতে ওভারঅল কমপক্ষে 30% যদি মার্কস থাকে, তাহলে এখানে তুমি সেই বিষয়ের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ বাংলাতে আবেদন করার জন্য যদি তোমার বিএ বিএসসি তে পাস গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে, তারপরে যদি তোমার স্পেশাল বিএ ডিগ্রি করা থাকে এবং সেই স্পেশাল বিএ ডিগ্রিতে যদি তুমি বাংলা সাবজেক্টটাকে কমপক্ষে 300 মার্কে যদি পড়াশোনা করে থাকো এবং তোমার স্পেশাল বিএ ডিগ্রিতে ওভারঅলে কমপক্ষে যদি 30% যদি মার্কস থাকে, তাহলে এখানে তুমি বাংলা বিষয়ের জন্য আবেদন করতে পারবে। একই রকম ভাবে বাকি যে সমস্ত বিষয়গুলি আছে সেই সমস্ত বিষয়গুলিতে আবেদন করার জন্য যদি তোমার বিএ বিএসসি পাস গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে এবং স্পেশাল বিএ ডিগ্রিতে যদি তোমরা সেই বিষয়গুলি কমপক্ষে 300 মার্কে যদি পড়াশোনা করে থাকো এবং স্পেশাল বিএ ডিগ্রিতে ওভারঅলে যদি কমপক্ষে 30% যদি মার্কস থাকে, তাহলে এখানে তুমি সেই বিষয়ের জন্য আবেদন করতে পারবে। অথবা ষষ্ঠ যোগ্যতা হচ্ছে যদি তোমাদের পাস গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে এবং সেই পাস গ্র্যাজুয়েশন ডিগ্রি করার পরে এখানে যে সমস্ত বিষয়গুলি আছে এই সমস্ত বিষয়গুলির মধ্যে থেকে তুমি যে বিষয়ে আবেদন করতে চাইছো সেই বিষয়ের উপরে যদি তোমার 1 বছরের ব্রিজ কোর্স যদি করা থাকে এবং সেই ব্রিজ কোর্সে সেই বিষয়টা যদি কমপক্ষে 300 মার্কের যদি পড়াশোনা করে থাকো এবং যদি তুমি সেই ব্রিজ কোর্সে ওভারঅলে কমপক্ষে 40% যদি মার্কস পেয়ে থাকো, তাহলে তুমি এখানে সেই বিষয়ের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ বাংলাতে আবেদন করার জন্য যদি তোমার পাস গ্র্যাজুয়েশন ডিগ্রি করার পরে যদি তুমি 1 বছরের বাংলা বিষয়ের উপরে ব্রিজ কোর্স করে থাকো এবং কমপক্ষে 300 মার্কের যদি পড়াশোনা করে থাকো এবং তোমার সেই ব্রিজ কোর্সে কমপক্ষে যদি 40% যদি মার্কস থাকে, তাহলে এখানে তুমি বাংলার জন্য আবেদন করতে পারবে। একই রকম ভাবে বাকি যে সমস্ত বিষয়গুলি আছে সেই সমস্ত বিষয়গুলিতে আবেদন করার জন্য যদি তোমার পাস গ্র্যাজুয়েশন ডিগ্রি করার পরে সেই বিষয়গুলিতে যদি তোমার 1 বছরের ব্রিজ কোর্স করা থাকে এবং সেই বিষয়ে যদি তুমি কমপক্ষে
কমপক্ষে 300 মার্কের যদি পড়াশোনা করে থাকো এবং ব্রিজ কোর্সে যদি তোমার কমপক্ষে 40% যদি মার্কস থাকে, তাহলে তুমি এখানে সেই বিষয়ের জন্য আবেদন করতে পারবে। অথবা সপ্তম যোগ্যতা হচ্ছে যে কোনো বিষয়ে যদি তোমাদের MA ডিগ্রি করা থাকে, তাহলে তোমরা এই সমস্ত বিষয়গুলির মধ্য থেকে যে কোনো বিষয়ে আবেদন করতে পারবে। তবে তোমরা যদি যে কোনো প্রফেশনাল সাবজেক্টের উপরে যদি তোমরা MA ডিগ্রি করে থাকো, যেমন মিউজিক, ড্রামা, ফিল্ম স্টাডিজ, ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ যে MPEd বা জেনারেল এডুকেশন, MEd বা আরো অন্যান্য যে সমস্ত প্রফেশনাল সাবজেক্টগুলি আছে, সেই সমস্ত প্রফেশনাল সাবজেক্টগুলির উপরে যদি তোমরা MA ডিগ্রি করে থাকো, তাহলে কিন্তু তোমরা এই সমস্ত বিষয়গুলির জন্য আবেদন করতে পারবে না। অর্থাৎ প্রফেশনাল সাবজেক্ট বাদে বাকি অন্যান্য যে কোনো সাবজেক্টে যদি তোমাদের MA ডিগ্রি করা থাকে, তাহলে তোমরা এই সমস্ত বিষয়গুলির জন্য আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের এখানে কেবলমাত্র MA ইন হিস্ট্রির জন্য একটি অতিরিক্ত রেস্ট্রিকশন আছে এবং এই রেস্ট্রিকশনটা কেবলমাত্র MA ইন হিস্ট্রির জন্য। তো তোমরা যদি MA ইন হিস্ট্রির জন্য যদি আবেদন করতে চাও এবং যদি তোমাদের MA ইন ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার বা MA ইন অ্যানসিয়েন্ট হিস্ট্রি অ্যান্ড কালচারের উপরে যদি তোমাদের MA ডিগ্রি করা থাকে, তাহলে তোমরা কিন্তু এখানে দ্বিতীয়বারের জন্য MA ইন হিস্ট্রির জন্য ভর্তি নিতে পারবে না। এবার আমরা দেখে নেব যে সায়েন্স এবং ম্যানেজমেন্টের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে, তাতে আবেদন করার জন্য তোমাদের কি যোগ্যতা প্রয়োজন। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে MSc ইন কম্পিউটার সায়েন্স। তো এই কোর্সে আবেদন করার জন্য এখানে তোমাদের 3 প্রকারের যোগ্যতা আছে। তো এই 3 প্রকারের যোগ্যতাগুলির মধ্য থেকে যে কোনো এক প্রকারের যোগ্যতা থাকলে তুমি এই কোর্সের জন্য আবেদন করতে পারবে। তো প্রথম যোগ্যতা হচ্ছে যদি তোমার কম্পিউটার সায়েন্সে যদি অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে, তাহলে এখানে তুমি কম্পিউটার সায়েন্সের জন্য আবেদন করতে পারবে। অথবা দ্বিতীয় যোগ্যতা হচ্ছে যদি তোমার ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ হচ্ছে BCA ডিগ্রি থাকে বা BE ডিগ্রি থাকে, অর্থাৎ ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকে, বা এই সমস্ত ডিগ্রির সমতুল্য যদি অন্য কোনো যদি ডিগ্রি থাকে, তাহলেও তুমি এখানে কম্পিউটার সায়েন্সের জন্য আবেদন করতে পারবে। অথবা তৃতীয় যোগ্যতা হচ্ছে যদি তোমার ম্যাথামেটিক্স অথবা স্ট্যাটিস্টিক্স অথবা ইলেকট্রনিক্স অথবা ফিজিক্স অথবা কেমিস্ট্রিতে যদি অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে এবং সেই অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রিতে যদি তুমি কম্পিউটার সায়েন্স বিষয়টাকে যে কোনো সাবজেক্ট হিসাবে যদি পড়ে থাকো, তাহলে তুমি এখানে কম্পিউটার সায়েন্সের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ হচ্ছে MBA। তো এই কোর্সে আবেদন করার জন্য যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স, ল বা আরো অন্য কোনো যে কোনো স্ট্রিমের যে কোনো বিষয়ে যদি তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে, যে কোনো প্রকারের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে, অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি, পাস গ্র্যাজুয়েশন ডিগ্রি, জেনারেল গ্র্যাজুয়েশন ডিগ্রি, প্রোগ্রাম গ্র্যাজুয়েশন ডিগ্রি, মাল্টি ডিসিপ্লিনারি গ্র্যাজুয়েশন ডিগ্রি, যে কোনো প্রকারের যে কোনো বিষয়ে যে কোনো স্ট্রিম থেকে যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে, তাহলে তুমি এখানে MBA কোর্সের জন্য আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের এখানে একটি অতিরিক্ত কোয়ালিফিকেশন আছে, সেই কোয়ালিফিকেশনটা যদি তোমাদের থাকে, তাহলে তোমরা এখানে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবে। এই যোগ্যতাটা না থাকলেও তোমরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবে। তো সেই যোগ্যতাটা হচ্ছে যদি তোমরা যে সমস্ত ন্যাশনাল বা স্টেট লেভেলের যে সমস্ত ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্টগুলি হয়ে থাকে, যেমন ক্যাট, ম্যাট, সিম্যাট, জিম্যাট, এক্সম্যাট, জ্যাট বা আরো অন্যান্য যে সমস্ত ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্টগুলি হয়ে থাকে, সেই সমস্ত অ্যাপটিটিউড টেস্টগুলি যদি তোমরা কোয়ালিফাই করে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমাদের ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হবে। এবার আমরা দেখে নেবো যে ইয়ার অফ পাসিং অ্যান্ড এজ লিমিট কি আছে, অর্থাৎ প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কোন কোন সালে পাস আউট হলে এবং তোমাদের বয়স কতর মধ্যে হলে তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো বর্ধমান ইউনিভার্সিটির সেন্টার ফর ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশনে যে সমস্ত পিজি কোর্সগুলো অ্যাভেলেবল আছে, সমস্ত পিজি কোর্সে আবেদন করার জন্য এখানে তোমাদের কোনো ইয়ার অফ পাসিং লিমিট নেই এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কোনো এজ লিমিট নেই। অর্থাৎ তোমাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা যে কোনো সালে পাস আউট হও না কেন এবং তোমাদের বয়স যাই হোক না কেন, তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে নাম্বার অফ সিট অর্থাৎ বিভিন্ন বিষয়ের জন্য কত করে সিট সংখ্যা আছে। তো এখানে তোমাদের MA ইন বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি এবং ফিলোসফি, তো এই সমস্ত কোর্সগুলির জন্য তোমাদের কোনো সিট লিমিট নেই। অর্থাৎ এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের যে মিনিমাম যোগ্যতাটার প্রয়োজন, যদি তোমাদের সেই মিনিমাম যোগ্যতাটা যদি থাকে এবং তোমরা যদি সঠিকভাবে যদি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করো, তাহলে কিন্তু তোমাদের সকল ক্যান্ডিডেটদেরই ভর্তি নিয়ে নেওয়া হবে। তারপর হচ্ছে MSc ইন কম্পিউটার সায়েন্স। তো এই কোর্সের জন্য টোটাল 90টি মতো সিট আছে। তারপর হচ্ছে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ হচ্ছে MBA। তো এই কোর্সের জন্য তোমাদের কোনো সিট লিমিট নেই। অর্থাৎ এই কোর্সের ভর্তির যে সিলেকশন প্রসিডিউর আছে, সেই সিলেকশন প্রসিডিউরের মাধ্যমে যারা যারা সিলেক্ট হবে তাদের সকলকে এখানে ভর্তি নিয়ে নেওয়া হবে। এবার আমরা দেখে নেবো যে বিভিন্ন বিষয়ের ফি স্ট্রাকচার কি আছে। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ের জন্য যে ফি স্ট্রাকচারগুলি জানাবো, এই ফি স্ট্রাকচারগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয়, তাহলে নতুন ফি স্ট্রাকচার তোমরা এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো প্রথমে আমরা হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচারগুলি দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলি হলো MA ইন বেঙ্গলি, ইংলিশ,
সংস্কৃত, হিস্ট্রি এবং ফিলোসফি। তো এই সমস্ত কোর্সগুলির মধ্যে থেকে তুমি যাতেই ভর্তি নাও না কেন, সকলেরই ফি স্ট্রাকচার একই। তো এই সমস্ত কোর্সগুলিতে যদি তোমরা বর্ধমান ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে যদি ভর্তি নাও, সেক্ষেত্রে যারা বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্ট হবে তাদের জন্য প্রতি ইয়ারের ফি পড়বে 8,000 টাকা করে, এবং অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। আর যারা আদার ইউনিভার্সিটির স্টুডেন্ট হবে তাদের জন্য প্রতি ইয়ারের ফি পড়বে 8,200 টাকা করে, এবং অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। আর বর্ধমান ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস ছাড়া বাকি অন্যান্য যে সমস্ত স্টাডি সেন্টারগুলি আছে, সেই সমস্ত স্টাডি সেন্টারগুলিতে যদি তোমরা ভর্তি নিতে চাও, তাহলে বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য প্রতি ইয়ারের ফি পড়বে 8,500 টাকা করে, এবং অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। আর যারা আদার ইউনিভার্সিটির স্টুডেন্ট হবে তাদের জন্য প্রতি ইয়ারের ফি পড়বে 8,700 টাকা করে, এবং অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। এছাড়া তোমাদের আরো অন্যান্য কিছু ফি আছে, এগুলি তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। এবার আমরা সায়েন্স এবং ম্যানেজমেন্টের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচারগুলো দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলি হলো এমএসসি ইন কম্পিউটার সায়েন্স। তো কম্পিউটার সায়েন্সের জন্য বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য প্রতি সেমিস্টার ফি হচ্ছে 15,000 টাকা করে, এবং অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। আর যারা আদার ইউনিভার্সিটির স্টুডেন্ট হবে তাদের জন্য প্রতি সেমিস্টারের ফি হচ্ছে 15,200 টাকা করে, এবং অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। তারপর হচ্ছে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ হচ্ছে এমবিএ। তো এই কোর্সের বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য প্রতি সেমিস্টার ফি হচ্ছে 15,000 টাকা করে, এবং অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। আর যারা আদার ইউনিভার্সিটির স্টুডেন্ট হবে তাদের জন্য প্রতি সেমিস্টার ফি হচ্ছে 15,000 টাকা করে, এবং অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। এছাড়া তোমাদের আরো কিছু ফি আছে, কি কি ফি আছে তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। এবার আমরা দেখে নেবো যে সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে, অর্থাৎ কিভাবে নির্বাচন করা হবে। তো বর্ধমান ইউনিভার্সিটির সেন্টার ফর ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশনের এমএসসি ইন কম্পিউটার সায়েন্স এবং হচ্ছে এমবিএ, তো এই দুটি কোর্স বাদ দিয়ে বাকি যত কোর্স আছে এখানে পিজিতে, সেই সমস্ত পিজি কোর্সের ভর্তি তোমাদের এখানে ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া হবে। অর্থাৎ এখানে ভর্তির জন্য তোমাদের কোনো প্রকার অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে না। তার সঙ্গে সঙ্গে তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক অ্যাচিভমেন্টের যে মার্কসগুলো আছে, অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনের যে মার্কসগুলো আছে, সেই সমস্ত মার্কসও দেখা হবে না। এখানে আবেদন করার জন্য যে মিনিমাম যোগ্যতার প্রয়োজন, সেই মিনিমাম যোগ্যতাটা যদি তোমাদের থাকে এবং তোমরা যদি সঠিকভাবে যদি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করো, তাহলে কিন্তু তোমাদের সকল ক্যান্ডিডেটদেরই এখানে ভর্তি নিয়ে নেওয়া হবে। তারপর হচ্ছে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স। তো এই কোর্সে ভর্তির জন্য তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক অ্যাচিভমেন্টের যে মার্কসগুলো আছে, অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনের যে মার্কসগুলো আছে, সেই সমস্ত মার্কসগুলোর উপর নির্ভর করে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে, এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের এখানে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স কোর্সের জন্য ভর্তি নেওয়া হবে। তারপর হচ্ছে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ হচ্ছে এমবিএ। তো এই কোর্সের ভর্তির জন্য তোমাদের এখানে একটি অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে, এবং এখানে তোমাদের অ্যাডমিশন টেস্টের পারফরমেন্সের উপর নির্ভর করে তোমাদের একটি মেরিট লিস্ট তৈরি করা হবে, এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের এখানে এমবিএ কোর্সে ভর্তি নেওয়া হবে। তো এখানে তোমাদের যে অ্যাডমিশন টেস্টটা নেওয়া হবে সেটা তোমাদের প্রধানত 3টি স্টেপের মাধ্যমে নেওয়া হবে। তো এই তোমাদের অ্যাডমিশন টেস্টে প্রথমে তোমাদের রিটেন টেস্ট নেওয়া হবে, তারপর তোমাদের গ্রুপ ডিসকাশন হবে, তারপর এখানে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে। তো তোমাদের এই যে 3টি স্টেপ, এই 3টি স্টেপ কিন্তু সকল ক্যান্ডিডেটদেরই নেওয়া হবে না। এখানে তোমাদের কাদের এই 3টি স্টেপই দিতে হবে আর কাদের এই 3টি স্টেপ দিতে হবে না। তো যে সকল ক্যান্ডিডেটরা ন্যাশনাল বা স্টেট লেভেলের যে সমস্ত ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্টগুলি হয়ে থাকে, যেমন ক্যাট, ম্যাট, সিম্যাট বা জিম্যাট বা এক্সম্যাট বা এক্সঅ্যাট বা আরো অন্যান্য যে সমস্ত ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্টগুলি হয়ে থাকে, সেই সমস্ত ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্টগুলি যদি তোমরা কোয়ালিফাই করে থাকো, সেক্ষেত্রে তোমাদের এই যে রিটেন টেস্ট আছে, এই রিটেন টেস্টটা দিতে হবে না। কেবলমাত্র তোমাদের গ্রুপ ডিসকাশন হবে আর পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে। আর যে সকল ক্যান্ডিডেটরা এই সমস্ত ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্টগুলি কোয়ালিফাই করেনি বা যারা যারা এই সমস্ত এক্সামিনেশনগুলি দেয়নি, তাদের ক্ষেত্রে ইউনিভার্সিটি থেকে একটা রিটেন টেস্ট কন্ডাক্ট করা হবে। তাদের সেই রিটেন টেস্টটা দিতে হবে, তারপর তাদের গ্রুপ ডিসকাশন নেওয়া হবে, তারপর তাদের এই পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে, এবং এই সমস্তর উপর নির্ভর করে তোমাদের একটি মেরিট লিস্ট তৈরি করা হবে, এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের এখানে এমবিএ কোর্সে ভর্তি নেওয়া হবে। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি কোন কোন স্টেপের মাধ্যমে সম্পন্ন করা হয়। তো তোমরা যদি বর্ধমান ইউনিভার্সিটির সেন্টার ফর ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশনের বিভিন্ন পিজি কোর্সে যদি ভর্তি নিতে চাও, তাহলে প্রথমেই তোমাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তারপর তোমাদের যে সমস্ত বিষয়গুলি ভর্তির জন্য অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে, তাদের জন্য তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তারপর তোমাদের অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে, তারপর তোমাদের রেজাল্ট এবং মেরিট লিস্ট প্রকাশ করা হবে। আর তোমাদের যে সমস্ত বিষয়গুলি ভর্তির জন্য অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে না, মেরিট বেসিসে
বেসিসে ভর্তি না হবে, অর্থাৎ তোমাদের প্রিভিয়াস কোয়ালিফিকেশনের মার্কসের উপর নির্ভর করে ভর্তি না হবে, তাদের জন্য এই যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের স্টেপ এবং অ্যাডমিশন টেস্টের স্টেপ, এই দুটি স্টেপ হবে না। তাদের ডাইরেক্ট অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পরে তাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তারপর এই সমস্ত মেরিট লিস্টগুলিতে যে সকল ক্যান্ডিডেটদের নাম থাকবে তারা ভর্তির জন্য সিলেক্ট হবে এবং তখন তাদেরকে একটি নির্দিষ্ট টাইম পিরিয়ড দেওয়া হবে এবং তখন যদি তারা ভর্তি নিতে চায় তাহলে তাদের যে কোর্সে ভর্তির যে অ্যাডমিশন ফিটা থাকবে সেই অ্যাডমিশন ফিটাকে পেমেন্ট করে ভর্তি নিতে হবে। আর তোমাদের যে সমস্ত বিষয়গুলির ভর্তি ডাইরেক্ট অ্যাডমিশন না হবে, অর্থাৎ তোমাদের যে সমস্ত বিষয়গুলির ভর্তির জন্য কোনো প্রকার অ্যাডমিশন টেস্ট না হবে না এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে কোনো প্রকার মেরিট বেসিসেও ভর্তি না হবে না, অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনের যে সমস্ত মার্কসগুলি আছে সেই সমস্ত মার্কসগুলিও দেখা হবে না। সেই সমস্ত বিষয়গুলির ভর্তির জন্য তোমাদের এই যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের স্টেপ, এই স্টেপটা হবে না। তারপরে এই যে অ্যাডমিশন টেস্টের স্টেপ, এই স্টেপটাও হবে না। তারপরে এই যে মেরিট লিস্ট বেরোনোর স্টেপ, এই স্টেপটাও হবে না। তাদের ডাইরেক্ট অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পরেই তারা যে কোর্সে ভর্তির জন্য আবেদন করেছে সেই কোর্সের ভর্তির যে অ্যাডমিশন ফিটা থাকবে সেই অ্যাডমিশন ফিটাকে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করেই ভর্তি নিতে হবে। তারপর সকল ক্যান্ডিডেটদেরই ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। তার জন্য তোমাদের একটি নির্দিষ্ট ডেট দেওয়া হবে এবং তোমাদের যে নির্দিষ্ট ডেট দেওয়া হবে সেই নির্দিষ্ট ডেটে তোমাদের যত প্রকার অরিজিনাল ডকুমেন্ট আছে সেই সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলিকে নিয়ে তোমাকে যেখানে উপস্থিত থাকতে বলা হবে সেখানে উপস্থিত থাকতে হবে। সেখানে তোমার সমস্ত ডকুমেন্টগুলিকে ভেরিফিকেশন করা হবে এবং সেখানে তোমার সমস্ত ডকুমেন্টগুলি ভেরিফিকেশন করার পর যদি তোমার সমস্ত ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে, সমস্ত তথ্য যদি ঠিকঠাক থাকে, তাহলে তোমার অ্যাডমিশনকে ফাইনাল করে দেওয়া হবে। এবং এইভাবেই বর্ধমান ইউনিভার্সিটির সেন্টার ফর ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশনের আলাদা আলাদা বিভাগের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এবার আমরা দেখে নেব যে অ্যাডমিশন শিডিউল কি আছে, অর্থাৎ ভর্তির জন্য গুরুত্বপূর্ণ ডেটগুলি কি কি আছে। তো বর্ধমান ইউনিভার্সিটির সেন্টার ফর ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশনের সমস্ত পিজি কোর্সের ভর্তি প্রতি বছর প্রায় জুন জুলাই মাসের দিকে শুরু হয়। তো এখন তোমাদের কেবলমাত্র এম এর যে সমস্ত কোর্সগুলি আছে সেই সমস্ত এম এ কোর্সগুলির ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তোমাদের যে এমএসসি এবং এমবিএ এই যে দু প্রকারের কোর্স আছে সেই দু প্রকারের কোর্স খুব শীঘ্রই শুরু করা হবে। তো যে সমস্ত বিষয়গুলি এখন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে তাদের এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 20 জুন 2025 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং ফর্ম ফিল আপ চলবে, অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 24 আগস্ট 2025 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমরা যদি এই টাইম পিরিয়ডের মধ্যে যদি তোমরা আবেদন করো তাহলে সেক্ষেত্রে তোমাদের কোনো প্রকার লেট ফি দিতে হবে না, অর্থাৎ লেট ফাইন দিতে হবে না। তো এই টাইম পিরিয়ডের পরেও তোমাদের আরো কিছুদিন অতিরিক্ত টাইম দেওয়া হবে, সেই টাইম পিরিয়ডের মধ্যেও তোমরা আবেদন করতে পারবে। তো তোমরা যদি সেই টাইম পিরিয়ডের মধ্যে যদি আবেদন করো তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু একটা লেট ফি দিতে হবে, অর্থাৎ তোমাকে একটি ফাইন দিতে হবে এবং সেই ফাইন দেওয়ার মাধ্যমে তোমরা সেই ডেটের মধ্যে আবেদন করতে পারবে ও ভর্তি নিতে পারবে। তো যদি তোমরা লেট ফি দিয়ে যদি ভর্তি নিতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের এই টাইম পিরিয়ড হবে 25 আগস্ট 2025 তারিখ থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে এবং চলবে 31 আগস্ট 2025 তারিখ পর্যন্ত চলবে। তারপর এখানে তোমাদের মাইগ্রেশন সার্টিফিকেট জমা করতে হবে এবং তারপর তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, বা যারা বর্ধমান ইউনিভার্সিটির আগে থেকে রেজিস্টার স্টুডেন্ট আছে তাদের রেজিস্ট্রেশন নাম্বারটাকে রিস্টোরেশন করতে হবে। তো এই সমস্ত কাজ করতে হবে তোমাদের 31 মার্চ 2026 এর আগেই তোমাদের এই সমস্ত কাজগুলিকে কমপ্লিট করে নিতে হবে। তো তোমাদের এখানে মাইগ্রেশন সার্টিফিকেট কিন্তু সকল ক্যান্ডিডেটদেরই জমা করতে হবে না। তো এই মাইগ্রেশন সার্টিফিকেট কাদের জমা করতে হবে আর কাদের জমা করতে হবে না, তো যারা আদার ইউনিভার্সিটি স্টুডেন্ট হবে, অর্থাৎ যারা বর্ধমান ইউনিভার্সিটি ও তার অ্যাফিলিয়েটেড কলেজের স্টুডেন্ট নয়, অন্য কোনো কলেজ বা ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাদের জন্য মাইগ্রেশন সার্টিফিকেট জমা করতে হবে। তার সঙ্গে সঙ্গে যারা বর্ধমান ইউনিভার্সিটি ও তার অ্যাফিলিয়েটেড কলেজের স্টুডেন্ট ছিল কিন্তু বর্ধমান ইউনিভার্সিটি থেকে মাইগ্রেশন সার্টিফিকেট তুলে নিয়েছে সেই সকল ক্যান্ডিডেটদেরও মাইগ্রেশন সার্টিফিকেট জমা করতে হবে। আর যে সকল ক্যান্ডিডেটরা বর্ধমান ইউনিভার্সিটি ও তার অ্যাফিলিয়েটেড কলেজের স্টুডেন্ট আছে এখনো পর্যন্ত মাইগ্রেশন সার্টিফিকেট তুলে নেয়নি, তাদের ক্ষেত্রে এখানে তাদের মাইগ্রেশন সার্টিফিকেট জমা করতে হবে না। তাদের ক্ষেত্রে এখানে কেবলমাত্র তাদের যে পুরনো যে রেজিস্ট্রেশন কার্ডটা আছে বা পুরনো যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটাই তাদেরকে জমা করতে হবে। তাদের সেই পুরনো রেজিস্ট্রেশন নাম্বারটাকে আবার রিস্টোরেশন করা হবে। আর যারা নতুন ক্যান্ডিডেট হবে, অর্থাৎ যারা আদার ইউনিভার্সিটি স্টুডেন্ট হবে, তাদের জন্য নতুন করে রেজিস্ট্রেশন করানো হবে। তো এখানে আমরা যে সমস্ত ডেটগুলি জানালাম এই সমস্ত ডেটগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় বা ডেটগুলি যদি এক্সটেন্ড করা হয় তাহলে তার আপডেট তোমরা বর্ধমান ইউনিভার্সিটির সেন্টার ফর ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তাই এই সমস্ত আপডেট পাওয়ার জন্য প্রতিনিয়তই তোমাদের এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটকে ভিজিট করে ফলো করতে হবে, সেখানেই তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। এবার আমরা জেনে নেব যে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্মটা কোথা থেকে ফিল আপ করতে হবে। তো ফর্ম ফিল আপ তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির সেন্টার ফর ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে করতে হবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে বর্ধমান ইউনিভার্সিটি ডিস্টেন্স, অথবা তুমি সার্চ করতে পারো DDE
BURNIV.ac.in এই বলে সার্চ করলে তোমরা এই ইউনিভার্সিটির ডিস্টেন্সের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে তোমরা যদি পেজখানি স্ক্রল আপ করো তাহলে এখানে তোমরা পেয়ে যাবে পিজি অ্যাডমিশন। এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে তোমাদের ভর্তির নোটিশ দেওয়া আছে এবং আবেদন করার জন্য এই যে ক্লিক ফর অনলাইন ফর্ম ফিল আপ এখানেই ট্যাপ করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহিত হবে। ধন্যবাদ।